মধুসূদনবাবু চাকরি থেকে অবসর নেওয়ার পরে মনের মতো একটা বাড়ি বানালেন। দোতলা বাড়ি, ওপরে নিচে দুটো ফ্ল্যাট, সামনে এক চিলতে বাগান। কৃপণ হিসেবে মধুসূদনবাবুর দারুণ বদনাম ছিল, কিন্তু বাড়ি তৈরির ব্যাপারে তিনি বিন্দুমাত্র কার্পণ্য দেখাননি। সারা জীবনের জমানো টাকা দুহাতে খরচা করে ছবির মতো বাড়ি বানিয়েছেন। বাড়িটা যে দেখে সেই তারিফ করে। হ্যাঁ, রুচি আছে বটে গৃহস্বামীর। মধুসূদনবাবুর ছেলে মেয়ে নেই, কর্তা গিন্নির সংসার, তবে খুবই সুখের সংসার। আগে কর্তা গিন্নির মধ্যে সামান্য চেঁচামেচি ঝগড়াঝাটি হতো, কিন্তু গিন্নি বদ্ধ কালা হয়ে যাওয়ার পরে সে অশান্তিটুকুও হয় না। এক হাতে তালি বাজে না, এক গলায় ঝগড়া হয় না। সুতরাং ওদের সংসারে এখন কোনো রকম গোলমাল নেই। বাড়ি তৈরির পেছনে মধুসূদনবাবুর একটা সোজা হিসেব ছিল। দোতলায় থাকবে কর্তা গিন্নি, আর একতলাটা ভাড়া। ভাড়া আর ব্যাংকের সুদের টাকায় দুজনের সংসার দিব্যি হেসে খেলে চলে যাবে। অঙ্কের নিয়মে সব কিছুই হলো, কিন্তু কোনো ভাড়াটেই মধুসূদনবাবুর বাড়িতে 1 মাসের বেশি টিকতে পারল না। শেষে বাড়িটার দুর্নাম হয়ে গেল। অত সুন্দর বাড়িতে ভাড়াটে আর আসতে চায় না। মধুসূদনবাবুর কয়েকজন হিতৈষী ছিলেন, তারা ওকে নানাভাবে বোঝালেন, কিন্তু মধুসূদনবাবুর ওর যুক্তি থেকে এক চুলও সরে এলেন না। সব পরামর্শের উত্তরেই এক কথা, বাড়িটা মশাই আমার রক্ত জল করা পয়সায় তৈরি। এবারের প্রতিটি জিনিস আমার খাটনির টাকায় কেনা। আমার সারা জীবনের সব সঞ্চয় বাড়ির পেছনে ঢেলেছি, আর সে বাড়ি আমি দেখাশোনা করব না? হিতৈষীদের একজন তখন চটে উঠে পড়লেন, আপনি তাহলে আপনার বাড়িটা চোরদের দিন। চোরেরা রাত্রিরে চুরি করার জন্য বেরিয়ে যাবে, সকালে ফিরে ঘুমোবে। ওদের কোনো অসুবিধা হবে না আপনার বাড়িতে থাকতে। কথাটায় বেশ কষ্ট পেলেন মধুসূদনবাবু, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। বাড়ি ফিরে এসে মনের দুঃখে গিন্নিকে বললেন, আচ্ছা তুমিই বলো, আমি কোনো অন্যায় করেছি? এদিকে যা চোরের উৎপাত, রাত্রির বেলায় বাড়ি পাহারা না দিলে চলে? চোররা যদি দেখে গৃহস্থ জেগে আছে, তারা চুরি করার জন্যে বাড়িতে ঢোকে না। কিন্তু আমি যে জেগে আছি, চোররা সেটা জানবে কি করে? আমি তাই জানবার জন্যে 1 ঘন্টা অন্তর খড়ম পায়ে ঘরের মধ্যে পায়চারি করি, ইচ্ছে করে জোরে জোরে কাশি, তারপর একটা লাঠি দিয়ে জানালায় গ্রিলে ক্রিডিং 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 করে শব্দ করি। এটা কি দোষের? চোরের হাত থেকে আমি বাড়ির সবাইকে বাঁচিয়েছি, অথচ ভাড়াটেরা আমাকেই গালাগালি দিয়েছে। আমার জন্যই নাকি ওরা রাতের পর রাত ঘুমোতে পারেনি, আমার জন্যই নাকি ওরা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তুমিই বলো, আমার দোষটা কোথায়? সব কথা শেষ হলে গিন্নি বললেন, এর জন্য তুমি মন খারাপ করো না। 3টে পেয়ারা গাছ নষ্ট হয়েছে তো হয়েছে, তুমি এবার 3টের বদলে 6টা পেয়ারা গাছ লাগাও। কি কথার কি উত্তর! মধুসূদনবাবু কপাল চাপড়ে বললেন, কালার মরণ! একটা কথা যদি কানে যায়। তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। এইভাবে দিন গড়াতে লাগলো। মাসের পর মাস কেটে গেল, কিন্তু মধুসূদনবাবুর বাড়িতে আর কোনো ভাড়াটে এলো না। তার বদলে যারা এলেন তারা সাধারণত পোড়ো বাড়িতে থাকেন। মধুসূদনবাবুর একতলার ফ্ল্যাটে বিনা ভাড়ায় বাসিন্দা হলেন 2 জন ভূত।
এরা খুব পণ্ডিত, ভূতদের সমাজে সবাই এদের খুব মান্যিগণ্যি করে। পড়াশোনার সুবিধার জন্যে এরা একটা নিরিবিলি জায়গা খুঁজছিলেন। হঠাৎ এই ফ্ল্যাটটা পেয়ে গিয়ে ওদের আনন্দ আর ধরে না। সাজানো গোছানো ফ্ল্যাট, সব ঘরে দেয়াল আলমারি। পণ্ডিত ভূত দুজন সেই সব আলমারিতে নিজেদের বইপত্র গুছিয়ে ফেললেন চটপট। এরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছেন। বিষয়টি হলো মানুষদের ভৌতিক ব্যবহার। অনেক মানুষের কাণ্ড কারখানা অবিকল চ্যাংড়া ভূতদের মতো। এটা কেন হয়? এর পেছনে কোন ধরনের মানসিকতা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। রাত একটু গভীর হলে গবেষক ভূত দুজন পড়াশোনা করতে বসে গেলেন। চারিদিক অসম্ভব নির্জন। লেখাপড়ার কাজ তরতর করে এগোতে লাগল। হঠাৎ দুজন ভূতই চমকে উঠলেন একসঙ্গে। মাথার উপর খট খট খটাত। কি ব্যাপার? পাড়ার মস্তান ভূতেরা কি ওদের বিরক্ত করতে এসেছে? কিছুক্ষণ মন দিয়ে শব্দটা শোনার পর ওরা বুঝতে পারলেন এ শব্দ ভূতের নয়। দোতলায় মানুষ শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। অদ্ভুত তো! কোনো শব্দ যদি একভাবে একটানা অনেকক্ষণ ধরে চলে, আস্তে আস্তে সেটা কানে সয়ে যায়। গবেষকরা আবার তাদের কাজে মন বসালেন কোনো মতে, কিন্তু কাজ এগোতে পারল না। হঠাৎ খক খক করে প্রচণ্ড জোরে কাশির শব্দ উঠল। কাশি আর থামতেই চায় না। নিশুতি রাতে বিকট কাশির দমকে সারা বাড়িটা প্রায় কেঁপে উঠছিল। শব্দটা ভেসে আসছে দোতলা থেকে। এইরকম বিকট শব্দের মধ্যে কি কাজে মন বসানো যায়? কিন্তু বসাতেই হবে। গবেষণার মতো কাজে মন না বসিয়ে উপায় নেই। ভূত দুজন আবার নিজেদের কাগজপত্রের ওপর ঝুঁকে পড়লেন। কিছুক্ষণ বাদে ভয়ঙ্কর একটা শব্দে ওদের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। হাতের ধাক্কায় দরকারি কাগজপত্র ছড়িয়ে পড়ল মেঝেয়। এটা আবার কিসের শব্দ? ক্রিং ক্রিং ঘং, ক্রিং ক্রিং ঘং। দোতলার ওই বিদঘুটের শব্দটা সারা পাড়া প্রায় কাঁপিয়ে দিচ্ছিল। এত গোলমালের মধ্যে কাজকর্ম করা তো দূরের কথা, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকাও অসম্ভব। ব্যাপারটা কি দেখার জন্যে গবেষক ভূত দুজন হাওয়ায় মিলিয়ে গিয়ে সাঁ করে দোতলার ঘরে চলে এলেন। এখানে এসে তাদের চমকাতে হলো আর একবার। মধুসূদনবাবুর পরনে ধুতি, গায়ে ফতুয়ার মতো একটা জামা, পায়ে খড়ম। তিনি এক মনে লাঠির ছড় টেনে যাচ্ছিলেন জানলার গ্রিলে। গবেষক ভূত দুজনের মধ্যে একজন মাস্টারমশাই আর একজন ছাত্র। মাস্টারমশাই ফিসফিস করে ছাত্রকে বললেন, আরে এই লোকটা তো আমাদের গবেষণার কাজে লেগে যাবে। একেই বলে মানুষদের ভৌতিক আচরণ। কিন্তু লোকটা এরকম করছে কেন? কারণটা জানার জন্য ভূত দুজন মানুষের চেহারা ধরে মধুসূদনবাবুর সামনে গিয়ে হাজির হলেন। মাঝরাত্রিরে হঠাৎ ঘরের মধ্যে লোক দেখে মধুসূদনবাবু চোর চোর বলে চেঁচাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মাস্টারমশাই ভূত বলে উঠলেন, আমরা চোর নই, ভূত। আপনি শুধু শুধু ভয় পাবেন না। মধুসূদনবাবু ভূতের চাইতে চোরকে অনেক বেশি ভয় পান। ভূতের কথায় সামান্য আশ্বস্ত হলেন, কিন্তু মন থেকে সন্দেহ পুরোপুরি দূর হলো না। চোখ ছোট করে বললেন, আপনারা যে ভূত তার প্রমাণ কি? আপনারা কি নিজেদের মাথা
নিজেরাই চিবিয়ে খেতে পারেন? এই ধরনের বিশ্রী একটা প্রমাণ চাওয়ার জন্য গবেষক ভূত দুজনেই আহত হলেন। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর মাস্টারমশাই ভূত বললেন, আমরা লেখাপড়া নিয়ে থাকি, চ্যাংড়া ভূতদের মতো ওসব কাণ্ডকারখানা দেখানো সম্ভব নয় আমাদের পক্ষে। তবে আপনি যখন প্রমাণ চাইছেন, আমরা একটু ভূতের নাচ দেখাচ্ছি। এই না বলে ভূত দুজন নাচ জুড়ে দিল। বিশুদ্ধ ভৌতিক নাচ, মাথা নিচে পা উপরে। ভূতেরা কখনো এপাশে কখনো ওপাশে, কখনো জানলায় কখনো সিলিংয়ে। মধুসূদনবাবু ইদানিং বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছেন। কালা গিন্নির সঙ্গে কথা বলে সুখ নেই। এই অবস্থায় ভূতের নাচ দেখে অনেকদিন পরে বেশ মজা পেলেন তিনি। নাচার ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। সামান্য বিশ্রাম নেওয়ার পরে মাস্টারমশাই ভূত বললেন, আমরা ভূত, এবার বিশ্বাস হয়েছে তো? মধুসূদনবাবু অমায়িক হাসি হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার দয়া করে বলুন, আপনাদের কী কাজে লাগতে পারি আমি? গবেষক দুজন ঘোর প্যাঁচের ভূত নন, সাদা সরল ভূত। এখানে আসার উদ্দেশ্য অকপটে বলার পরে মাস্টারমশাই ভূত বললেন, আপনার আচরণ ভূতের মতো। আপনি আমাদের গবেষণার কাজে একটু সাহায্য করুন। এর বিনিময়ে আপনি যা চান আমরা তাই দেব। মধুসূদনবাবু বিষয় মানুষ। ভূতের কথায় ওর গোঁফের ফাঁকে একটা ধূর্ত হাসি খেলে গেল। হাসতে হাসতে বললেন, হে আর কি বড় কথা। তবে কাজ চালাবার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার একটা ছোট্ট উপকার করেন। কি উপকার? রাত্রির বেলায় চোরের ভয়ে ঘুমোতে পারি না, আপনারা তখন যদি একটু পাহারা দেন। মধুসূদনবাবু বিষয়টা খুলে ভূতেদের বললেন। ভূত দুজন এক কথায় রাজি হয়ে গেলেন। মাসখানেক বাদে বিস্তর চেষ্টা করে বাড়িতে আবার ভাড়াটে বসালেন মধুসূদনবাবু। একতলার একটি ঘর বাদে বাকি ঘরগুলোই ভাড়াটে বসে গেল। ওই ঘরটা তালা দেওয়া থাকে সব সময়। মাঝে মাঝে রাত্রির বেলায় ওই ঘরে ঢুকে একা একা কথা বলেন মধুসূদনবাবু। ভাড়াটেরা ভাবে, ভীমরতি ধরেছে বুড়োর, তা ধরুক, আগের মতো আর সারা রাত্রির ধরে বিদঘুটে সব শব্দ তো আর করে না। নিরুপদ্রবে এখন রাতে কেটে যায় বাড়িতে। আসল কথাটা কিন্তু মধুসূদনবাবুর কারোর কাছে ফাঁস করেননি। বদ্ধ ঘরে ভূত দুজন গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন পুরো দমে। বিরাট কাজ। এই কাজটা শেষ হতে নাকি আরও 10 বছর লাগবে। মধুসূদনবাবু নিশ্চিন্ত। এক ঘুমে লম্বা লম্বা রাত কাবার করে দিচ্ছেন। কারণ তিনি খুব ভালোভাবেই জানেন, আগামী 10 বছরের মধ্যে কোনো চোর যদি ভুল করেও এ বাড়িতে ঢুকে পড়ে, আস্ত ঘাড় নিয়ে তাকে আর ফিরে যেতে হবে না বাড়ি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শেখর বসুর কলমে চোর তাড়াতে ভূত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।